নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 13-র ভেদের অঙ্কগুলো করব। 11 থেকে অঙ্কগুলো করা শুরু করব। অঙ্কগুলো করার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এসো অঙ্কটা দেখি। 11 থেকে অঙ্কটা দেখব। 11 থেকে অঙ্কটা কি বলেছে, এসো অঙ্কটা করে দেখি। এ ভ্যারিসেস বি কমা বি ভ্যারিসেস সি হলে দেখাও যে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিসেস এ বি সি ব্র্যাকেট এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ব্র্যাকেট ক্লোজ। এসব বন্ধুরা অঙ্কটা আগে পাতিয়ে নিই। আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আমরা আগে লিখে নিই। বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিসেস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আর কি মান দেওয়া আছে, মানটা দেওয়া আছে এ ভ্যারিসেস বি আর বি ভ্যারিসেস সি। এই মান দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। এসো অঙ্কটা করি। দাগ কেটে নিই। এবার এটাকে ভ্যারিসেসটাকে তুলে দিই। তুলে দিয়ে আমরা এর মান বের করে নেব। এ সমান সমান এখানে কী নেবো বন্ধুরা, সবসময় তো K1 K2 নিই। এবার অন্য কিছু একটা নেব, এম ধরি, এম। আর এখানে বি। তাহলে এখানে লিখে দেবে, যেটাই ধরবে সেটা এখানে ব্র্যাকেটে লিখবে। এম অশূন্য ভেদ ধ্রুবক। এটাও সেই একইভাবে নাও। এটা এখানে এম নিয়েছি, তাহলে এখানে এন নিই। সমান এটাকে তুলে দিলাম, সমান সমান এন। এন নিয়েছি আর হচ্ছে সি। এখানে লিখে দিই এন অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, বা এটা এনসি বেরিয়েছে, বির মান এনসি বেরিয়েছে। তাহলে এখানে আমরা বির মান বসিয়ে দিলে, এই যে বির মান এখানে বসে, এখানে বি আছে, এই বির মানটা এখানে বসাবো। সমান সমান এম, এখানে বির মানটা কি এন সি, এখানে লিখে দিই যেহেতু বি ইকুয়াল টু এন সি। এম এন সি, এটা এর মান বেরিয়েছে। আর এটা আমাদের কি প্রমাণ করতে পেরেছে সেই লাইনটা আবার আমরা লিখে নিই। এ কিউব বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়াস এ বি সি ব্র্যাকেট এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ব্র্যাকেট ক্লোজ। এবার এই ভ্যারিয়াসটাকে তুলে দিই। এ কিউব বি কিউব বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। ভ্যারিয়াসটা তোলার জন্য আমরা সমান সমান কে ধ্রুবক আনবো। কে ধ্রুবক এবার কী পড়ে থাকে, এ বি সি ব্র্যাকেট এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এটাকে এই পাশে নিয়ে আসবো, বা পাশে এটা গুণ সম্পর্কে আছে, কের সঙ্গে গুণ সম্পর্কে আছে। তাহলে বা সাইডে নিয়ে আসলে পরে এটা ভাগ সম্পর্কে হয়ে যাবে, ভাগে হয়ে যাবে। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব। আর এটা ধরে এই যে এইটুকুনি ধরে আমরা এই পাশে নিয়ে আসবো, এ বি সি এ কিউব বি কিউব প্লাস সি কিউব ক্লোজ। এখানে কী পড়ে থাকে কে। এবার এই পার্টটা নিয়ে কাজ করব। এই যে আমরা আগে অঙ্ক করতাম না, যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত, কিন্তু এটা তো ভেদ নিয়মে, তা আমরা এটা এই ভেদ নিয়মে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এটা মনে মনে রাইট হ্যান্ড সাইড নিয়ে নেবো, আর এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা যদি এই রাইট হ্যান্ড সাইডের মান যদি কে ধ্রুবক বা ধ্রুবক আনতে পারি, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা এই পার্টটা নিয়ে আগে অঙ্কটা করি। কিউব বি কিউব সি কিউব সরি, এখানে এ কিউব হবে, এ কিউব এ বি সি। তোমরা সবসময় এখানে আঙুল দিয়ে অঙ্কটা করবে, নাহলে আমার মতো এরকম ভুল হয়ে যাবে। এ কিউব বি কিউব সি কিউব। তাহলে এখানে এই নিলাম। এবার মানগুলো বসাবো। এর মান কি পেয়েছি, এই যে এম এন সি, এর মান পেয়েছি আমরা এম এন সি। এটা কিউব আছে, এটা তো শুধুমাত্র এর মান, এই কিউব এই যে। এবার বির মান পেয়েছি বি এন সি, এন সি।
এবার যে মাথায় কিউব কিউব দিলাম, আবার বি এর মান এনসি মাথায় কিউব কিউব দিলাম, আর বির মান হয়ে গেল। এবার সির মান, এটা ইনটু আছে সি, সির মান নেই, যা আছে তাই থাকবে, প্লাস এটাও সির মান নেই, যা আছে তাই থাকবে, এটা এর মান বসাতে হবে। এর মান হচ্ছে এম এন সি, এটা হোল কিউব। এবার এর মান বসাই, এম এন সি ইন্টু বির মান এন সি, সির মান কিছু নেই, সি শুধু। আবার এখানে ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে একটু ফার্স্ট ব্র্যাকেট এসে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে, এর মান বসে এম এন সি কিউ। মানগুলো সব সাবধানে বসাবে, কিন্তু একটা যদি ভুল হয় তাহলে অঙ্ক পুরোটা ধরেই ভুল হবে। আবার বির মান এন সি কিউ, সির মান কিছু নেই, সি থাকবে শুধু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার ক্যালকুলেশন করি, এই কিউবটা এর সঙ্গে যাবে, এর সঙ্গে যাবে, এর সঙ্গেও যাবে, তাহলে এম কিউব এন কিউব সি কিউব। আবার এখানে এও পাবে, আবার এও পাবে, এন কিউব সি কিউব, এটা এন কিউব সি কিউব, এখানে সি কিউব, এখানে প্লাস সি কিউব ইন্টু এম কিউব এন কিউব সি কিউব। পুরোটা হয়ে গেল। এবার নিচটা করি, নিচটা হচ্ছে এখানে এম কিউব এন কিউব প্লাস সরি বন্ধুরা, এখান থেকে অঙ্কটা ভুল হয়ে গেছে। দেখো এখানে এ দিয়েছি কিন্তু বি দিই নাই, এখানে আবার বি দিয়েছি সি দিই নাই, কিন্তু অঙ্কটা এখান থেকে ভুল আছে। তোমরা এখান থেকে অঙ্কটা কেটে দেবে, অঙ্কটা এই পর্যন্ত ভুল আছে, এই পর্যন্ত অঙ্কটা ভুল আছে। এখান থেকে অঙ্কটা করছে বন্ধুরা, আবার দেখো এ কিউব বি কিউব বি কিউব সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব। আর অঙ্কটা খুব সাবধানে অঙ্কগুলো পাতাতে হবে, নাহলে ভুল হবে, আমার মতো এরকম ভুল হয়ে যাচ্ছে। এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। খুব সাবধানে অঙ্কটা করবে, নাহলে অঙ্কটা একবার ভুল হয়ে গেলে, কিছু একটা বাদ পড়ে গেলেই অঙ্কটা শেষ সেখানে। এবার এর মান বসাই, এম এন সি, এই যে এর মান, আর এটা বির মান, ওই যে এর মান আর বির মান। এবার কিউ বির মান এন সি কিউ প্লাস এন সি কিউ সি কিউ, এখানে সি কিউ প্লাস সি কিউ, এখানে সি কিউ এম এন সি কিউ, এখানেও তাই এম এন সি এন সি সি, এর সেকেন্ড ব্র্যাকেট দিই, এম এন সি কিউ প্লাস এন সি কিউ প্লাস সি কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই অঙ্কটা এখানে ক্যালকুলেশন করি, অঙ্ক গুণ করতে হবে, গুণ করছে এম এম কিউব এন কিউব সি কিউব, সি কিউব ইন্টু এন কিউব সি কিউব প্লাস এন কিউব সি কিউব, এন কিউব সি কিউব, আর এখানে শুধু সি কিউব প্লাস সি কিউব এন কিউব সি কিউব, এখানে এম এম এন সি এম এন সি
ইন্টু এন সি সি, সেকেন্ড ব্র্যাকেট এন কিউব সি কিউব এন কিউব সি কিউব প্লাস সি কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এটার সঙ্গে এটা গুণ করি, এটা পাওয়ার পরে কী আছে, পাওয়ার পরে তোমার গুণের সময় যোগ হয়, পাওয়ার পরে গুণের সময় যোগ হয়। তাহলে এখানে এম, শুধু এম আছে আর কিছু নেই, তাহলে এম কিউব। এবার এন আছে একটা, এই একটা এন আছে, তাহলে এই পাওয়ার পরে যোগ হবে, তাহলে এন এই একটা 3 এই একটা 3, তাহলে 3 আর 3 6 6। আর এখানে এটাও তাই, সি কিউব, তাহলে 3 আর 3 6, গুণের সময় এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণের সময় পাওয়ার কী হয়, যোগ হয়, তাহলে এটা সি কিউব প্লাস এটা এন কিউব, আর এটা পাওয়ার এই গুণের সম্পর্ক গুণে আছে, তাহলে 3 আর 3 6, সি কিউব সি 6 হবে পাওয়ার। আর এখানে এম কিউব এন কিউব, আর এখানে সিতে সি কিউব আর সি কিউব, মানে সি টু দি পাওয়ার 6। এখানে আছে এম 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 আছে, একবারে গুণ করবে, একবারে গুণ করতে পারবো না তোমরা, তার থেকে আমরা এভাবে ধাপে ধাপে করে নিই। এম, এটা একটা এন দুটো এন, তাহলে স্কোয়ার, আর এটা দুটো স্কোয়ার, তিনটে আছে 1 2 3, তিনটে, তাহলে কিউব হবে, তিনটে কিউব। আবার এখানে যা আছে তাই বসিয়ে দিই, সি কিউব, আর এখানে সি কিউব, সেকেন্ড ক্লোজ। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, এরপর যা আছে তাই পাঠিয়ে যায়। এবার এই যে এবার এটাকে গুণ করবো, একে ধরে আবার এর সঙ্গে গুণ করবো, একে ধরে আবার এর সঙ্গে গুণ করবো, ফার্স্টে একে দিয়ে এর সঙ্গে গুণ করবো, তাহলে একটা এম আর এম, তাহলে এম কিউব, আর এখানে অন আছে, তাহলে গুণের সময় কী বললাম, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 3 আছে আর এখানে অন আছে, তাহলে 3 আর অন যোগ করলে 4 হয়, 4। এবার এন দিয়ে এন দুটো, তিনটে, আর এখানে দুটো, তাহলে এম হচ্ছে 5টা, এন টু দি পাওয়ার 5 হবে। আর এখানে সি সি 3 ইন্টু 3 প্লাস 3 কত হয়, সি টু দি পাওয়ার 6। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে এখানে এম, শুধু এম পড়ে থাকবে, আর এন আছে পাওয়ার 3, আর এখানে স্কোয়ার, তাহলে এন টু দি পাওয়ার 5। এখানে সি আর সি আছে, সি আর সি, সি কিউব হচ্ছে সি টু দি পাওয়ার 6। আর এখানে এবার এটার সঙ্গে এটা গুণ করবো, এখানে এম থাকবে, এন এসে যা আছে তাই থাকবে, আর এখানে সি টু দি পাওয়ার সি 3 আছে, আর এখানে সি 3 আছে, তাহলে সি টু দি পাওয়ার 6 হবে, হয়ে গেল ক্যালকুলেশন। এবার এখানে আরও সহজ হয়ে গেল। এবার এখান থেকে দেখো কী কমন যাচ্ছে, এখান থেকে সি আর এম এন সি, এখানে এম নাই, তাহলে কমন যাবে না, এখানে আছে তাহলে এম হবে না, এন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এন, তাহলে এন আর আমরা এম দুর্ভোগ নিয়েছিলাম, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, যেসব আমরা দুর্ভোগ নিয়েছিলাম সেগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, আর যেটা দুর্ভোগ নয় সেটা ব্র্যাকেটের বাইরে রাখবো। তাহলে এখানে সিটা দুর্ভোগ নিয়ে নাই, তাহলে সিটা বাইরে নিয়ে যায়, তাহলে সিটা, তাহলে এখানে কত যাবে, সি টু দি পাওয়ার ব্র্যাকেট সি টু দি পাওয়ার 6, এম এন, এটা 6 ছিল বন্ধুরা, এখানে 6 হবে, ভুল হচ্ছে শুধু, 6 হবে, তাহলে 6টা কমান নিই, সেটা তো 6টা কমান নিই, এম কিউ আর এন 6, সিটা চলে গেল এখানে, এখানে সি চলে যাবে, এন পড়ে থাকবে, এম কিউ, আর এখানে এম কিউ এন কিউ, সি চলে গেছে, ব্যাস এটা পড়ে থাকলো। আর এখান থেকে সি কমান যাচ্ছে, আবার সি টু দি পাওয়ার 6 কমান যাচ্ছে, এম 4 এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 5, আর এখানে থাকছে এম আর এন টু দি পাওয়ার 5, আর এখানে এম এন স্কোয়ার। এই এখানে দেখো বন্ধুরা, এই সি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 6 কাটা যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, এম কিউ এন 6 আর এন কিউ এম কিউ এন কিউ, এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 5 এম এন টু দি পাওয়ার 5, আর এম এন স্কোয়ার। তাহলে এই পুরোটা ধরে কি, এই পুরোটা ধরে দুর্ভোগ না, আমরা
এমটাকে ধ্রুবক নিয়েছিলাম, এনটাকে ধ্রুবক নিয়েছিলাম। এই দেখো, এই যে এখানে এনটাকে ধ্রুবক নিয়েছিলাম আর এমটাকে ধ্রুবক নিয়েছিলাম। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এম এর সঙ্গে যাই থাকুক না কেন, এম বা এন এর সঙ্গে যাই থাকুক না কেন, যাই থাকুক না, সবটাই মিলে হবে ধ্রুবক। তাহলে এম টু কিউব 6, এখানে কিউব 6, এই সবটাই ধরে আছে ধ্রুবক হবে। তাহলে আমরা কি প্রমাণিত করতে পারলাম? এই সবটা ধরে আছে ধ্রুবক, এই সবটা তো ধ্রুবক। তাহলে আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। এই যে এখানে আমাদের কে ধ্রুবক নিয়ে আসছিলাম আমরা, এখানে কে ধ্রুবক এনেছিলাম, ওইখানে লেখা হয়নি, এখানে লিখে দেবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা কে ধ্রুবক, এটার মান কে ধ্রুবক। তাহলে আমরা এটার মান কি পেয়েছি, এটার মান আমরা ধ্রুবক পেয়েছি। তাহলে এটা অনায়াসে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে প্রমাণিত আমরা লিখে দিই। এখানে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব এ কিউব ভ্যারিসাস এ বি সি এ কিউব বি কিউব প্লাস সি কিউব প্রমাণিত। এখন তো এবার আসো 12 দাগ দেখি। 12 দাগ কি বলেছে? মারাত্মক বলেছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এবং এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ার এর সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত টাকা ব্যয় করে হিসাব করি। ব্যয় হবে হিসাব করে লিখি। এখানে তোমাদের একটা চিত্রের সাথে আগে দেখিনি। এখানে একটা ধরো একটা কূপ, একটা কূপ খনন করতে বলেছে। এটা মনে করো একটা কূপ, এটা কূপটাকে খনন করতে বলেছে। তো এই কূপটা প্রথমে আছে এক্স ডেসিমিটার। এক্স ডেসিমিটার হচ্ছে মোট মানে গভীরতা। এক্স ডেসিমিটার আছে গভীরতা, এটা গভীরতা। মোট ব্যয়, কিন্তু আমাদের মোট ব্যয় প্রশ্ন দেওয়া নেই। মোট ব্যয়টা আমাকে ধরে নিতে হবে, মোট ব্যয়টা ধরে নিতে হবে। আমাদের মোট ব্যয় যদি ওয়াই ধরে নিই, এটা মোট ব্যয়টা ওয়াই ধরে নিলাম। আর সেই ব্যয়ের এক অংশ, মানে এই ব্যয়ের এক অংশ আর বলেছে অপর অংশ, মানে দুটো ব্যয়, এই ব্যয়ের দুটো পার্ট আছে। মানে এইটা এই ধরো এই একটা প্লাস এই একটা অংশ, এই একটা অংশ, দুটো অংশ মিলে এই ব্যয়। এই বলেছে এই যে মোট ব্যয়ের আছে এই এক অংশ থেকে এক্সের সঙ্গে আছে সরল বেঁধে যাচ্ছে, আবার অপর অংশটি এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে যাচ্ছে। তাহলে এটা আমাকে মোট ব্যয় ধরে নিতে হবে। তো প্রথমে আছে 1 ডেসিমিটারের জন্য কত টাকা কত খরচ হচ্ছে। আর আবার পরবর্তীতে বলছে কি যে পুকুরটা যে মালিক খনন করবে সে বলছে কি যে 100 ডেসিমিটারে, এখানে এক্স ডেসিমিটার ছিল, পরে বলছে এই 100 ডেসিমিটার খনন করতে হবে, তার জন্য 5,000 টাকা খরচা হবে, 5,000 খরচা হবে। পরে বলছে কি আবার না, পরে বলছে কি না এই 100 না 200 ডেসিমিটার খনন করতে হবে, তার জন্য কত খরচ হবে? 12,000 টাকা। এটা মোট ব্যয়। 100 ডেসিমিটার হলে মোট ব্যয় হবে 5,000 টাকা। আবার যদি 200 ডেসিমিটার হয়, এই 200 ডেসিমিটার মোট ব্যয় হচ্ছে 12,000 টাকা, আর এটা 5,000 টাকা। তারপরে বলছে কি না 100 না 200 না, বলছি 250 ডেসিমিটার হবে গভীরতা, 250 ডেসিমিটার হবে। তার জন্য কত মোট খরচ হবে, মানে কত ব্যয় হবে, এটা আমাদের উত্তরটা চেয়েছে। এসে বন্ধুরা অঙ্কটা করি। ধরি যেহেতু আমাদের প্রশ্নে মোট ব্যয়টা বলা নেই, তাই আমাদের মোট ব্যয়টা ধরে নিতে হবে। মোট ব্যয় ওয়াই টাকা এবং মোট ব্যয়ের দুটি অংশ এ ও বি। মোট ব্যয় তাহলে এ ও বি মিলে হচ্ছে ওয়াই হবে, এ ও বি মিলে ওয়াই হবে। তাহলে সত্যানুসারে কি লিখতে পারি? এটা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এটা সত্যানুসারে, কেন এই মোট ব্যয় যাচ্ছে ওয়াই আর তার দুটো পার্ট এ প্লাস বি, এটা মিলে ওয়াই। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ লিখে রাখি, 1 নং সমীকরণ। এবার এখানে বলেছে কি
আগে যে প্রশ্নের যে থিওরিটা আছে সেটা আগে লিখে নিই, তাহলে তোমাদের অঙ্কটা করতে আর সুবিধা হবে। এক অংশ এ এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে। এই সরল ভেদে আছে এক অংশ এ আর ইয়ে ভেদের প্রতীক চিহ্ন কি, সরল ভেদের প্রতীক চিহ্ন এ ভ্যারিয়াস এক্স, এটা হচ্ছে সরল ভেদের প্রতীক চিহ্ন। এখানে বা এখানে ভ্যারিয়াসটাকে তুলে দেবো, এখানে কে ওয়ান আনবো। এখানে কে ওয়ান কেন এনেছি, আবার যখন আর একটা অংশ থাকবে অন্য অংশটা এক্স স্কোয়ার চলের সঙ্গে সরল ভেদে থাকবে, তো সেখানে তো আর একটা ধ্রুবক আনতে হবে। তো সেখানে আমরা কে টু ধ্রুবক নেবো, আর এখানে কে ওয়ান ধ্রুবক নিয়েছি, সেম হলো না, আলাদা আলাদা হলো দুটোই। এখানে লিখে দিই কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আবার লিখি অন্য, এই পার্টগুলো তোমাদের এই যে আমি যেটা এই যে থিওরি লাইনটা লিখছি, এই লাইনটা তোমরা না করলে হবে, তো তোমাদের অঙ্কটা বোঝার জন্য অঙ্কটা এই থিওরি লাইনটা করলে সুবিধা হবে। অন্য বা অপর অংশ বি এক্স স্কোয়ার এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এখানে সরল ভেদে আছে বি, সরল ভেদের প্রতীক চিহ্ন বি ভ্যারিয়াস এক্স স্কোয়ার, এটা সরল ভেদের প্রতীক চিহ্ন। এখান থেকে আমরা এই ভ্যারিয়াসটাকে তুলে দিই, কে ধ্রুবক নিয়ে আসি, কে টু এক্স স্কোয়ার। এখানে লিখে দিই কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের এখানে এর মান এবং বির মান পেয়ে গেছি। এবারে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। 1 নং সমীকরণ লিখেছিলাম, সেই 1 নং সমীকরণ আমরা লিখে দিই। 1 নং সমীকরণে এ ও বি এর মান বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণ কী ছিল, আগে অঙ্কটা পাতেই নি, এ প্লাস বি, এটা 1 নং সমীকরণ ছিল। তাহলে এখানে ওয়াই এর মান আমরা কত পেয়েছি, এর মান কে ওয়ান এক্স আর বির মান কে টু স্কোয়ার এক্স স্কোয়ার, এটা 2 নং সমীকরণ লিখে রাখি, 2 নং সমীকরণ। এবার থিওরিটা আবার লিখি, একটা থিওরি, যদি 100 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য 5,000 টাকা ব্যয় হয়, তবে কি হবে, এটা হচ্ছে তোমার হচ্ছে যে পুকুর যে কূপটা খনন হবে তার টেক্সচার বলতে কি বলছে, কি এইভাবে তোমার ইয়েটা খনন হবে, কূপটা খনন হবে, কূপটা খনন হবে। এবার সে মালিক বলছে কি যে এক্স, এইটুখানি এক্সটা খনন হবে। পরে বলছে কি না, এক্স খনন করা হবে না, 100 ডেসিমিটার 100 ডেসিমিটার খনন করতে হবে, তার জন্য 5,000 টাকা ব্যয় হবে। তাহলে 100 ডেসিমিটার। পরে বলছে কি না, 100 ডেসিমিটার হবে না, 200 ডেসিমিটার। তারপর বলে কি 200 ডেসিমিটারও হবে না, তাদের বলে আরও একটু খনন করতে হবে, আরও একটু খনন মানে কি 250 ডেসিমিটার গভীরতা করতে হবে। তাহলে তার জন্য কত খরচ পড়বে, সেইভাবে খরচ পড়বে। এটা হচ্ছে মেন টেক্সচারটা, এটা হচ্ছে মেন টেক্সচার, মানে এইভাবে এটা টেক্সচার বলে, এটা এইভাবে যাবে, কিন্তু এটা গভীরতা এরকম বাড়তে থাকবে, নিজেদের গভীরতা বাড়তে থাকবে। কিন্তু এখানে ব্যয় হয়, তাহলে এখানে লিখি 2 নং সমীকরণ। এই ব্যয় বলতে এই টাকাটা ওই ওয়াই মোট এই যে 5,000 টাকা, আর এই এক্সের মানটা চেঞ্জ হয়ে যাবে, এক্সের মানটা ডেসিমিটার এসে যাবে, কারণ এক্সের বদলে ডেসিমিটার। 1 ডেসিমিটার মালিক বলছে কি 1 ডেসিমিটার হবে না, 100 ডেসিমিটার লাগবে। পরে বলছে কি 100 ডেসিমিটার হবে না, 200 ডেসিমিটার লাগবে। তারপরে বলছে কি না, ওই 200 তো হবে না, 250 ডেসিমিটার প্রয়োজন। এইভাবে অঙ্কটা করতে যেতে হবে। 2 নং সমীকরণে x =
100 এক্স প্রথমে আছে 1 ডেসিমিটার খনন করা হয়েছিল, তারপর পরে বলছি না এক্স ডেসিমিটার হবে না 100 ডেসিমিটার হবে, তাই জন্য এক্সের বদলে 100 ডেসিমিটার, 100 ডেসিমিটার। আর ওয়াই আছে মোট খরচ, মোট খরচ 5000, 5000 বসিয়ে পাই, এখানে টাকা লিখতে পারো, বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কী ছিল? 2 নং সমীকরণ হচ্ছে এটা। তাহলে আগে 2 নং সমীকরণটা লিখে নিই, k1 x প্লাস k2 x স্কোয়ার। এখানে ওয়াইয়ের মানটা কত বলেছে? ওয়াইয়ের মানটা বলেছে 5000, আর k1 x এর মান 100, আর k2 এর মান 100 স্কোয়ার, বা 5000। এবার এর সঙ্গে এটা গুণ করি, 100 k1 প্লাস k2, এটা 100 দুবার হবে গুণ, ব্র্যাকেট দিয়ে গুণ করি, বা 5000 100 k1, আর এখানে প্লাস 100 ইন্টু 100 কত হয় বন্ধুরা? 10,000 হবে। k2 এটা কী করে হলো? তোমাদের 100 গুণ 100 গুণ করে দেখাই। 0 করতে 0, 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 আর 0 করতে 0, আর এখানে 0 0 অন, 0 এই 0, তারপরে হচ্ছে এই 0 এই 0 অন, 1 2 3 4, এই 10,000 হলো। এবার আমরা এখান থেকে কমান নেব, 100 কমান নেব, 100 কমান যাচ্ছে, 100 কমান নিয়ে কী করে থাকবে? k1 আর 100 দিয়ে 1000কে ভাগ করলে 100ই হয়, তাহলে এখানে k2, যেহেতু k1 k2 মান বের করবো তাই জন্য এই পুরোটা ধরে এই পেছনে নিয়ে আসবো, k2, আর এটা ডান সাইডে নিয়ে আসবো, 5000 k1 প্লাস 100 k2, আর এটা গুণে আছে ভাগে নিয়ে আসবো, 100 এই 0 এই দুটো 0 এটা যাবে, k1 100 k2 এখানে উপরে 50, এটা আমরা 3 নং সমীকরণ দিই। 1 নং হয়ে গেছে, 2 নং হয়ে গেছে, 3 নং সমীকরণ দিই। আবার এখানে লিখি, আবার যে পুকুরের যে পুকুরের যে মালিক, সে মালিক কি বলছে? সে মালিক বলছে কি না এখন ওই 100 ডেসিমিটার হবে না, 200 ডেসিমিটার গভীর করতে হবে। তো সেটা লিখে নিই, যদি 200 ডেসি, এটা 1 ডেসিমিটারে, এটা 100 ডেসিমিটার হিসাব, কিন্তু 100 ডেসিমিটার হিসাব। এবার করবো 200 ডেসিমিটার হিসাব। ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য 12,000 টাকা ব্যয় হয়। তবে কি হয়? তবে এই যে এখানে 100, তাহলে 100 জায়গায় 100 হিসাবটা 200 হিসাবে এখন চলে আসবে, তাহলে এটা চেঞ্জ করে 200 হিসাবে আনতে হবে। তাহলে এখানে আমরা 2 নং সমীকরণে 2 নং যে ট্যাক্সারটা আমরা তৈরি করেছিলাম 2 নং সমীকরণে, যে এটা ট্যাক্সার, এটা হচ্ছে মেন ট্যাক্সার। তোমাকে বললাম না যে এটা হচ্ছে মেন ট্যাক্সার, এটা হচ্ছে মেন ট্যাক্সার। যে কী হবে, নলটা কীভাবে যাবে, ট্যাক্সার বলে এটাকে। এই যে এটা হচ্ছে ট্যাক্সার, এটাকে ধরেই 100, তারপর 200, তারপর 250 এইভাবে যাবে, এটাকে ধরে, এটা হচ্ছে মেন ট্যাক্সার। এটা 2 নং সমীকরণে এক্স গল্প যায়, এক্সের বদলে কত হয়েছে? 200 ডেসিমিটার, আর এখানে মোট ব্যয় কত হয়েছে? মোট ব্যয় হয়েছে 12,000, 12,000 বসিয়ে পাই। 2 নং সমীকরণ এখানে ছিল ওয়াইয়ের মানটা কত? 12,000, আর এখানে k1 ইন্টু এখানে ছিল এক্স এর মান হচ্ছে 200, আর এখানে k2 এখানে ছিল k স্কোয়ার, তো k স্কোয়ার, k এর মান হচ্ছে 200 তার স্কোয়ার, এখানে 12,000, আর এখানে 200 k1, আর 200
200 না 200 তো 200 গুণ হবে, 200 গুণ 200 12,000, 12,200 K1 প্লাস এখানে 200 ইন্টু 200 করলে কত হয়? 40,000 হবে, 40,000। এই দেখো বন্ধুরা কত হয়, 200 ইন্টু 200, 0 0 0, এখানে এই শূন্য এই শূন্য শূন্য এই শূন্য শূন্য, আবার এই শূন্য যাবে, আর এখানে 2 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 2 দুগুণে 4, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য 4, একক দশক শতক হাজার, তাহলে 40,000, 40,000। এবার এটাকে পুরো এই সাইডে নিয়ে আসবো, 200 K1 প্লাস K2 40,000 সমান সমান এটাকে ডান সাইডে নিয়ে আসবো, 12,000, এখানে 200 কমন যাবে, 200 K1 K2, আর এখানে 200 থেকে 200 চলে, তাহলে 200 হয়, এই 200 ইন্টু 200 40,000 হয়, তাহলে এখানে আবার 200কে ই করলে তাহলে 200 পরে থাকবে, 200 হয়, K1 প্লাস K2 200, আর এখানে 12,000, সরি 12,000 এখানে 200, এই শূন্য 200 না, দুটো শূন্য কাটা যাবে, এখানে কী করে থাকবে K1, এই 200টাকে আগে নিয়ে যাই, দেখতে ভালো লাগবে, এখানে আগেরটা 100 আগে নিয়েছিলাম সেরকম এটাও সেম 200 আগে নিই, আর এখানে কী করে থাকবে 120, না সরি 120, আবার ভাগ যাবে, এই যে 12 আছে, 6 দুগুণে 12, আর এই শূন্য শূন্য, তাহলে 60, এটা কী করে হলো, এই দেখো 2 দিয়ে 120 ভাগ করবো, 6 দুগুণে 12, আর এই 6 দুগুণে 12, আর এই শূন্য কেটে নেবে জানা বলে শূন্য, তাহলে 60, এই 60 হয়ে গেল, এটা হবে 4 নং সমীকরণ, 4 নং সমীকরণ। এবার আমরা কি পেয়েছি, 4 নং সমীকরণ পেয়েছি, 3 নং সমীকরণ পেয়েছি, দেখো এখানে K1 আছে আর K2 আছে, আবার এখানে 4 নং সমীকরণ K1 আছে K2 আছে, তাহলে আমরা 4 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা বাদ দেবো, তাহলে K1 আর K1 বাদ হয়ে যাবে, তাহলে K2 এর মানটা আমরা অনায়াসে পেয়ে যাবো। চার নং ও 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে 4 নং সমীকরণ কী ছিল, K1 প্লাস 200 K2 ইকুয়াল টু 60, আর K1 প্লাস 100 K2 ইকুয়াল টু 50, যেহেতু এখানে বলছে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই প্লাস আর এই মাইনাস কাটা, প্লাস মাইনাসে কাটা, এখানে 200 থেকে 100 বাদ দেবো, 100 থাকবে, এখানে K2, এখানে 60 থেকে 50 বাদ দেবো, 10 থাকবে, K2 এটা ভাগে নিয়ে যাব, গুণী আছে ভাগে নিয়ে যাব, এটা কাটা যাবে, তাহলে কী করে থাকবে K2 মান 1/10, এটা K2 মান, তাহলে এই K2 মান আমরা যে কোনো সমীকরণে বসিয়ে দিলে পারে K1 এর মানটা পেয়ে যাবো, লিখি 3 নং সমীকরণ লিখে দিই, 3 নং সমীকরণে K2 ইকুয়াল টু 1/10 বসিয়ে পাই, K1 এখানে 3 নং সমীকরণ হচ্ছে, আমি পাতিনি 3 নং সমীকরণটা কী ছিল, এটা ছিল 3 নং সমীকরণ, এবার মানটা বসাই, K1 আর K2 মান হচ্ছে 1/10, এখানে 50, K1 প্লাস এই শূন্য কাটা, উপরে নিচে কিছু নেই, উপরে গুণ 10, 50 K1, আর এই 10টাকে এই পাশে নিয়ে আসবো, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, K1 ইকুয়াল টু 50 থেকে 10 বাদ দিলে 40 থাকে, তাহলে K1 এর মান পেয়ে গেলাম, আর K2 মান পেয়েছি, দুটো মানই পেয়েছি, অর্থাৎ এবার K1 এবার যে ট্যাক্সাটা ছিল, যে y ইকুয়াল টু K1 এক্স প্লাস K2 এক্স স্কোয়ার, ওটা ট্যাক্সাটা ছিল, সেই ট্যাক্সাটা এই K1 আর K2 মান বসাবো, ট্যাক্সাটা কোথায় ছিল, 2 নং সমীকরণে ছিল, 2 নং সমীকরণে 2 নং সমীকরণে K1 ইকুয়াল টু 40, আর K2 ইকুয়াল টু 1/10 বসিয়ে পাই, ট্যাক্সাটা কী ছিল,
টেক্সচারটা ছিল এই, আগে বসিয়ে নিই টেক্সচারটা, স্কোয়ার এটা ছিল তোমার টেক্সচার। তাহলে ও ওয়াই, আর এটা কিউনের মান হচ্ছে 40 ইন্টু এক্স, আর এখানে কে মান 1/10 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এখানে থাকলো, এখন থাকে। এবার এখানে আবার বলেছি কি যে এক্স ইকুয়াল টু 250, 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য ব্যয় হবে কত? ওয়াই মান, ওয়াই এখানে তাহলে এইখানে মানটা বসিয়ে দিয়ে তাহলে পেয়ে যাবো 250 প্লাস 1/10, এখানে 250 এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এখানে এটা গুণ করলে কত হবে? 10,000 হবে। এটা গুণ করলে 10,000 প্লাস, আর এখানে 1/10 ও এখানে এটা গুণ করলে হবে 62,500, এটা ডবল 62,500 সমান 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 10, 10,000, আর এই শূন্য কাটা, তাহলে উপরে কী করে থাকবে? নিচে কিছু নেই, উপরে 6,250। তাহলে ওয়াই ইকুয়াল টু, তাহলে 10,000 আর 6,000 কত হয়? 10,000-এর সঙ্গে 6,250, 16,250 হয় মোট ব্যয়। কত ডেসিমিটার? 250 ডেসিমিটারে গভীর কূপ খনন করার জন্য 16,250 টাকা মোট খরচ হবে। এটাই আমাদের অ্যান্সার, এটাই জানতে চেয়েছি। আমি এখানে পূর্ণবাক্যে লিখলাম না, তোমরা উত্তরে পূর্ণবাক্যে লিখে নেবে, তাহলে তোমাদের অঙ্কের সময় তোমাদের নাম্বার কোনো সময় কাটবে না। এবার এসো 13 দাগ দেখি। এসো বন্ধুরা পরের দাগের অঙ্কটা দেখি। পরের দাগের অঙ্ক 13 দাগ। কি বলেছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। চোঙের যে আয়তন হবে সেই আয়তনের সঙ্গে ভূমির ব্যাসার্ধ যেটা হবে সেটা বর্গ হবে এবং তার সঙ্গে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে থাকবে, উচ্চতা যৌগিক ভেদে থাকবে। আমরা এটা কি বলেছিলাম? যৌগিক ভেদ সম্বন্ধে কি বলেছিলাম বন্ধুরা? যৌগিক ভেদ সম্বন্ধে আমরা কি বলেছিলাম যে প্রথম চলরাশি, এখানে প্রথম চলরাশি হচ্ছে চোঙের আয়তন, এটা প্রথম চলরাশি। দ্বিতীয় চলরাশি হচ্ছে ব্যাসার্ধ, তৃতীয় চলরাশি উচ্চতা। এই প্রথম চলরাশির সঙ্গে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটো চলরাশি গুণ হয়ে যৌগিক ভেদ হয়ে সরল সম্পর্কে থাকবে। এসব বন্ধুরা অঙ্কটা করেই দেখি। এখানে যেহেতু চোঙের ব্যাসার্ধ এবং আয়তন কিছুই দেয়া নেই, এই দেখো চোঙের ব্যাসার্ধ এবং আয়তন কিছুই দেয়া নেই, এটা আমাদের ধরে নিতে হবে। ধরি চোঙের ব্যাসার্ধ আর বড় হাতে আর ধরলাম আর একক, চোঙের উচ্চতা বড় হাতের এইচ একক। চোঙের এবার ব্যাসার্ধ ধরেছি, উচ্চতা ধরেছি, আয়তন পেয়ে যাব। চোঙের আয়তন সূত্র আমরা কি জানি বন্ধুরা? চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা আর ধরেছি বড় হাতের আর এইচ ধরেছি বড় হাতের এইচ, উচ্চতা যেটা। তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা আমরা ভেদতত্ত্ব অনুসারে করছি, তাই জন্য এখানে আমরা এই আয়তনটা না লিখে এই আয়তনকে কিছু একটা ধরে নেব। কি ধরে নেবো? একটা ভি ধরে নিই, আয়তনকে আমরা ভি ধরে নিই, এই যে ভি, আয়তনকে ভি ধরে নেব। আয়তন হচ্ছে ভি, তো ঘন একক। এবার আমরা প্রশ্ন অনুসারে সব ধরে নিলে প্রশ্ন অনুসারে লিখতেই পারি। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। আমরা তোমাদের কি বলেছিলাম? যৌগিক ভেদ সম্বন্ধে বলেছিলাম হচ্ছে প্রথম চলরাশি বাকি দুটো বা ততোধিক চলরাশি গুণের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে আমরা প্রথম চলরাশি ভি, এবার আর বাকি দুটো চলরাশি মানে কি, আর আছে আর এইচ আছে, এই দুটো চলরাশি গুণের সঙ্গে, এই যে গুণ
এই যে ব্যাসার্ধ বর্গ হবে, ব্যাসার্ধ বর্গে, এই যে বর্গ দিলাম ব্যাসার্ধের বর্গে, আর এইচ আছে গুণ, এই যে গুণের সঙ্গে সরল ভেদে থাকে, এই যে সরল ভেদ, এটা দুটো গুণের সঙ্গে প্রথম চলরাশি সরল ভেদে থাকে, এটা হচ্ছে ইয়ে ভেদে সরল ভেদের প্রতীক চিহ্ন। সরল ভেদের প্রতীক চিহ্ন আমরা কী ধরেছিলাম, এক্স, এটা সরল ভেদের প্রতীক চিহ্ন। আর তাহলে এটা হচ্ছে, তাহলে এটা প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পেলাম, বাকি দুটো চলরাশি প্রথম চলরাশির সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে এটা হচ্ছে কী ভেদ অনুযায়ী, যৌগিক ভেদ অনুসারে হয়ে গেল। এবার আমরা এখানে ভ্যারিয়েন্সটাকে তুলে দেবো। ভ্যারিয়েন্সটা তোলার জন্য সমান সমান আনতে হবে, সমান সমান কে ধরবো, কে, আর এখানে আর স্কোয়ার এইচ, এখানে এখানে দিন কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এই পঞ্চাশটাকে, এটা হচ্ছে মেন টেক্সচার, মেন টেক্সচার, বাকি যেগুলো ধরবো সেইগুলোর সঙ্গে এই টেক্সচারের সঙ্গে খাপ খাওয়াবো, এটা হচ্ছে মেন টেক্সচার। এবার বাকি কি বলেছে প্রশ্ন, বাকি প্রশ্ন বলেছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত। এই যে অনুপাত দেওয়া আছে 2:3, তো শুধু এই অনুপাত 2:3 আমরা লিখতে পারি না, এর সঙ্গে কিছু একটা ধরে নিতে হয়, আর এইচ এ বি সি কিছু একটা ধরে নিতে হয়। তাহলে যেহেতু ব্যাসার্ধ, তাহলে আমরা আর ধরে নেব, আগে ধরেছিলাম বড় হাতের, এই যে বড় হাতের আর ধরেছি, তাহলে এখন আমরা দেখো এখন আমরা অন্য আর ধরে নিতে পারবো, ছোটো হাতের আর ধরে নিতে পারবো, আর উচ্চতাও এইচ ধরে নিতে পারবো, ছোটো হাতের এইচ ধরে নিতে পারবো, কারণ এখানে বড় হাতের এইচ ধরেছি, ছোটো হাতের এইচ ধরে নিতে পারবো, হয়ে গেল। আর ওদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত, তাহলে চোঙের প্রথম আয়তনের অনুপাত দ্বিতীয় আয়তনের অনুপাত, তাহলে ইস্টু করলে ওই দুটো ভাগ করলে আমাদের ইস্টু বেরিয়ে যাবে। এসব আমরা করি, তাহলে ধরি দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে ভূমির দৈর্ঘ্য চোঙের 2:3 দেওয়া আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কিছু একটা, ওই ব্যাসার্ধের সঙ্গে কিছু একটা সংখ্যা ধরে নেব, কিছু একটা অক্ষর ধরে নেব। তাহলে যথাক্রমে এখানে তাহলে একটু ছোটো হাতের আর ধরেছি, কারণ এখানে বড় হাতের আর ধরেছি, এই যে বড় হাতের আর ধরেছি, আর এখানে ছোটো হাতের আর ধরে নেব। আর একক, আর একটা আছে 3 আর একক। তাহলে আমরা দুটো চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম, এবং উচ্চতা ধরে নিই, উচ্চতা যথাক্রমে প্রথমটা হচ্ছে এই 5H একক, আর তারপরটা আছে 4H একক। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলাম, এবার আমরা আয়তন পেয়ে যাব। প্রথম চোঙের ব্যাসার্ধ 2R একক, প্রথম চোঙের উচ্চতা 5H একক, প্রথম চোঙের আয়তন, এই দেখো বন্ধুরা, এই যে টেক্সচারটা করেছিলাম আয়তনের যে টেক্সচার, এই যে টেক্সচারটা এই ক্ষেত্রে হবে, আবার প্রথম ক্ষেত্র আয়তনের ক্ষেত্রে হবে, দ্বিতীয় চোঙের আয়তনের ক্ষেত্র এই টেক্সচারটাই প্রযোজ্য হবে। এটা হচ্ছে মেন লাইন, যে ফার্স্টের যে অঙ্কে যে দিয়ে থাকে ওটা হচ্ছে মেন টেক্সচারের লাইন দিয়ে থাকে, ওই টেক্সচার ধরেই পুরো অঙ্কটা করে নিতে হয়। এবার এখানে যে আর এর মান, এই যে ব্যাসার্ধ, তাহলে এই যে আমরা আয়তন কি ধরেছি ভি, আয়তন ভি, তাহলে এই যে এটা হচ্ছে তোমার আয়তনের আয়তন, তাহলে এই আয়তন আমরা কে জায়গায় কে বসায়, আর এখানে ব্যাসার্ধের জায়গায় এই যে টু আর পেয়েছি, 2R বর্গ, 2R এটা বর্গ ছিল, প্রশ্ন লেখা হয়েছে বর্গের সঙ্গে, তাহলে এটা বর্গ করে দিই, বর্গে। আর উচ্চতা কত আছে 5, তাহলে এখানে কী বলা হলো, পাই আর স্কোয়ার এইচ, এটা ঘন একক, তাহলে এটা হলো প্রথমটা। এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত পেয়েছি, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ যেটা 3 একক, দ্বিতীয় চোঙের উচ্চতা
উচ্চতা কত পেয়েছে 4h। 4h একক দ্বিতীয় জনের আয়তন। এই যে একইভাবে এটা যেভাবে করেছি এটা একইভাবে করতে হবে। তো কে আর এখানে বর্গ, এই যে এটার বর্গ ছিল, বর্গ করে দিই, ব্যাসার্ধের বর্গ ইন্টু উচ্চতা ঘন একক, এটা ঘন একক। তাহলে এই যে আমরা প্রথমটার আয়তন পেয়ে গেছি, দ্বিতীয়টার আয়তন পেয়ে যাব, এবং প্রথম আয়তন ইস্টু দ্বিতীয় আয়তন করলে আমরা ইয়েটা পেয়ে যাব, আয়তনের মানটা পেয়ে যাব। লিখে ফেলে দ্বিতীয়, এটা প্রথম হবে, সরি প্রথম চোঙের আয়তন ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন এবং দ্বিতীয় চোঙের আয়তন। প্রথম চোঙের আয়তন কত হচ্ছে, এই যেটা কে স্কয়ার উচ্চতা ইস্টু দ্বিতীয় চোঙের আয়তন এটা কে স্কয়ার, আর এখানে 4। এখান থেকে কী বাদ পড়ে যাচ্ছে, এখান থেকে তোমার এটা ভাঙিয়ে নিই, এটা আর এটা ভাঙিয়ে নিই, তারপর সব কাটাকাটি করে নেব। 4 2 দুগুণে 4 আর স্কয়ার, এটা যা আছে তাই, এটা ভাঙা 3 3 9, 3 স্কয়ার মানে 2 3, 3 3 9 আর স্কয়ার এই। তাহলে এখানে আমরা এই সংখ্যা গুণ করি। দেখো বন্ধুরা, এই যে সংখ্যা গুণ করি, যে 4 আর 5 গুণ করি, 4 আর 5 গুণ করলে তারপর হচ্ছে 20, সংখ্যাটাকে আগে নিই 20, আর এখানে কী পড়ে থাকে কে, এখানে আর স্কয়ার, এখানে এইচ। একইভাবে এটা করি, না এটা হবে না, এটা 4 নং কত, 4 নং 36, 36 কী থাকলো, কে থাকবে আর স্কয়ার এইচ, 4 নং 36। এবার দেখো এটা সেম, তাহলে উভয় পাশ থেকে এই দুটো কাটা পড়ে যাবে, এই যে ভাগের মতো, এই যে ভাগ যেরকম থাকে 20 কে আর স্কয়ার এইচ, আর 36 কে আর স্কয়ার এইচ, এই যে দুটো সেম, উপর নিচ সেম আছে, এই সেম কাটা যাবে, থাকবে কী করে 20 36 এরকম হবে। এটা চলে যাবে, কী পরে থাকবে 20:36। এবার 20:36 ভাঙানো যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে যাচ্ছে, কী দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 10 হবে, 10 দুগুণে 20, আর 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 5 দুগুণে 10, আর 9 দুগুণে 18, আর ভাঙানো যাচ্ছে না। এটাই আমাদের অ্যান্সার। এই যে বন্ধুরা দেখো, ওদের আয়তনের অনুপাত কী, তাহলে এটাই এখানে লিখে দিই উত্তর আয়তনের অনুপাত 5:9, এটাই অ্যান্সার। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কী বলেছে, 14 দাগ, কি 5 লাখ গ্রামে কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। একটি গ্রামের সমিতি এটা ক্রয় করেছে, ট্রাক্টর ক্রয় করেছে, সেই সমিতি আগের যে সমিতি ছিল তার 2400 বিঘা জমি চাষ করতো 25টি লাঙল দিয়ে চাষ করতো, 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক মানে এই 24-এর অর্ধেক কত, 1200 জমি কেবল চাষ করতে হচ্ছে ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। মানে এখানে কতদিন চাষ করতো, 36 দিন, আর এখানে দিন সংখ্যা আরও কমে গেল, চাষ করতো। মানে একটি ট্রাক্টর কটি লাঙলের সমান চাষ করে, মানে কটি লাঙলের সংখ্যা চেয়েছে। তাহলে এটা আমরা আগে ঐকিক নিয়মে রাতে দেখে নেব। এসে অঙ্কটা করি। 14 দাগ, রাফে আগে তোমাদের রাফে আমি দেখাচ্ছি। এখানে হবে জমি
আর এখানে দিন, আর এখানে হচ্ছে লাঙল। তাহলে প্রথমে আমাকে লাঙলের উত্তর চেয়েছে, তাহলে লাঙলটাকে আমরা ডান সাইডে রাখবো। ঐকিক নিয়মে কী করতাম, যেটা চাই প্রশ্ন, যেটা উত্তর চাই সেটা আমরা ডান সাইডে রাখতাম। তাই এটা হচ্ছে এই 14 দাগের অঙ্ক। এই দাগের অঙ্কটা তোমার 8 দাগের সেম অঙ্ক। তোমাদের কেউ যদি 8 দাগ না দেখে থাকো, আমার ভিডিওতে 8 দাগ করানো আছে, তুমি 8 দাগটা দেখে নিতে পারো, সেম অঙ্ক। তাহলে প্রথমে এই লাঙল দিয়ে দিন সংখ্যার সঙ্গে তুলনা করব, তারপরে আবার এই লাঙল দিয়ে জমির সঙ্গে তুলনা করব। যখন দিন সংখ্যার সঙ্গে জমি এটা তুলনা করবো, তখন এটা স্থির থাকবে। এটা মানে এটা যা তাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। মানে এটা থাকবে স্থির, মানে কি তোমাদের আগেই বলেছিলাম, ধ্রুবক থাকবে। আর আবার আবার যখন এই লাঙলের সঙ্গে জমি তুলনা করবো, তখন দিন সংখ্যা স্থির থাকবে। তাহলে জমি কত হচ্ছে 2400, আর 2400 জমি চাষ করতে 36 দিনে, আর কয়টি লাঙল দিয়ে, 25টি লাঙল দিয়ে। আর এখানে এর হাফ জমি মানে 1200 জমি চাষ করতো 30 দিনে। তাই 30 দিনে কটি লাঙলের প্রয়োজন হতো, সেটাই বলতে চাইছি, কটি লাঙলের প্রয়োজন হতো। এসব আমরা অঙ্কটা করি। তাহলে এটাকে আমার কিছু একটা ধরে নিতে হবে, ভেতর অনুসারে আমাদের কিছু একটা ধরে নিতে হবে। ধরে যেটা বের করতে হবে সেটাকে ভাবে প্রথম চল। এখানে একটা চল, এখানে একটা চল, এখানে একটা চল। তাহলে এটা প্রথম চল, এটা দ্বিতীয় চল, এটা তৃতীয় চল। তাহলে এটা কী ভেদ হবে, যৌগিক ভেদ অনুসারে হবে। প্রথম 2 পার্টে করে নেব, একটা সরল পার্টে করবো, আর একটা ব্যস্ত করবো। তাহলে এই সরল আর ব্যস্ত, এই দুটো পার্ট নিয়ে আমরা জুড়ে দিয়ে যৌগিক পার্ট করব। লাঙল এর সংখ্যা, লাঙলের সংখ্যা কী ধরবো, লাঙলের সংখ্যা ধরবো হচ্ছে ওয়াই। এখানে ওয়াই, লাঙলের সংখ্যা ওয়াই। আর জমির পরিমাণ এক্স, জমির পরিমাণ হচ্ছে এক্স হচ্ছে এই যে এখানে এক্স ধরবো। আর দিন সংখ্যা ধরবো হচ্ছে জেড, এইখানে জেড ধরবো। দিন সংখ্যা জেড, জমির জায়গায় এক্স, আর লাঙলের জায়গায় ওয়াই। এবার তোমাদের বললাম না যে প্রথম ফার্স্টে পার্ট করবো, ফার্স্টে দুটো পার্টে করবো, একটা সরল একটা আছে ব্যস্ত। তো সেগুলোকে আগে দুটো পার্টের যে থিওরিটা, প্রথম পার্টের থিওরিটা আগে লিখে নিই। দিন সংখ্যাকে স্থির রাখবো, মানে প্রথমে এর সঙ্গে তুলনা করছি, মানে এটা স্থির রাখবো, জেডকে স্থির রাখবো, বা একই রেখে লাঙলের সংখ্যা জমির পরিমাণের সাথে সরল ভেদে থাকে। তাহলে দিন সংখ্যা স্থির, তাহলে এখানে বলছে লাঙলের সংখ্যা জমি পরিমাণের সঙ্গে সরল থাকে। তাহলে লাঙলের সংখ্যা কয়টি, লাঙলের সংখ্যা কী ধরেছি, ওয়াই। সরল ভেদ, ভ্যারিসেস, সরল ভেদের প্রতীক চিহ্ন কি, এক্স ভ্যারিসেস ওয়াই ছিল, তাহলে আমরা এখানে যেটা ধরেছি সেটা নিয়েছি। তাহলে এটা হচ্ছে লাঙলের সংখ্যা ওয়াইটা জমির পরিমাণ, লাঙলের সঙ্গে জমির পরিমাণ কী ধরেছি, এক্স, এই যে এটা। তাহলে এটা হচ্ছে সরলভেদের প্রতীক চিহ্ন। এই সরলভেদ কী করে হলো তোমাদের আগে দেখায়নি। সরলভেদটা হচ্ছে তোমার লাঙলের সাথে তুলনা করে দিন সংখ্যা স্থির আছে। তাহলে দিন সংখ্যা আগে লিখি, এটা স্থির। 36 দিনে জমি চাষ করে কত, জমি চাষ করে 2400 দিনে জমি চাষ করে 2400 কী বলা হচ্ছে বন্ধুরা, 2400 বিঘা জমি। আর এখানে লাঙল আচ্ছা 2400 বিঘা জমি চাষ করে 25 দিন। তাহলে এটা স্থির হচ্ছে, তা আছে তাই বলবে। 36 দিনে এই 1200 বিঘা কত দিন সময় লাগবে, 36 দিনই আছে, কিন্তু এখান থেকে 2400 থেকে কমে গেল 1200 হলো। তাহলে এখানে এটা কমে গেল, তাহলে 1200 জমিতে চাষ করে, তাহলে নিশ্চয়ই লাঙলটা আরও কমে আসবে। কিন্তু 25টা লাঙল লেগেছিলো 2400 সময়, তাহলে এই 1200 সময় তো এতটা 25টাতে লাঙল প্রয়োজন আর নেই।
তাহলে আরও কমে আসবে, দিন সংখ্যা যা আছে তাই, তাহলে কমে আসবে, তাহলে এটাও কমছে আর দিন সংখ্যাও কমছে, তাহলে এটা কি, এটা হলো সরল ভেদ। বুঝতে পেরেছো? তাহলে এখানে এখানে তোমার কি স্থির আছে, জেড আছে স্থির, এই যে দিন সংখ্যা স্থির আছে, তাহলে দিন সংখ্যা কী ধরেছিলাম, জেড, তাহলে এখানে জেড অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা হচ্ছে একটা পার্ট গেল। এবার এবার আর একটা পার্টে করি। আবার এবার এবার কি স্থির রাখবো, এই যে এটার সঙ্গে এটা করেছি তো, এবার এর সঙ্গে এটা করবো, তাহলে এটাকে স্থির রাখবো। এই দেখো প্রথমে এর সঙ্গে এর করেছি, তাহলে এটা স্থির ছিল, তাহলে এখন এর সঙ্গে এই যে লাঙল আছে এর সঙ্গে এই জমি করব, তাহলে এটা স্থির থাকবে, দিন সঙ্গে স্থির থাকবে। আগে যে যে থিওরিটা লিখতে হয় সেটা আগে লিখে নিই। জমি পরিমাণ স্থির বা একই রেখে লাঙলের সংখ্যা দিন সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। কি করে ব্যস্ত ভেদে থাকে, এই দেখো আমাদের রাফে দেখিয়ে নিই, এগুলো যেগুলো যেগুলো যে বক্স করে দিচ্ছে এগুলো কিন্তু রাফ, তোমরা আগে দেখে নিই, এগুলো যেগুলো বক্স করছে সেগুলো কিন্তু রাফ। তাহলে এটা কি কি স্থির রাখবো, জমি স্থির রাখবো। জমি আছে 2400, কি 2400 জমি চাষ করে কত দিনে, তোমার 36 দিনে কতটি লাঙল, 25টি লাঙল, 25টি লাঙল। আর তাহলে এইটাই স্থির থাকবে, মানে যা আছে তাই। এতটা এতটা জমি 30 দিনে, এতটা জমি 30 দিনে, দেখো 30 দিন কমে গেল, 30 দিন কমে গেল, দিন সংখ্যা কমে গেল, এই যে বেশি থেকে কমে গেল, 36 থেকে 30 হয়ে গেল। তাহলে এই 2400 বিঘা জমি 36 দিনে কাজ করতো, এই 2400 বিঘা জমি 30 দিনে, তাহলে নিশ্চয়ই কী হবে, নিশ্চয়ই এটা লাঙলের সংখ্যা বেড়ে যাবে, কেননা 25টি লাঙল 30 দিনই কাজ, 36 দিনে করতো, তাহলে এই 25টি লাঙলকে 30 দিনে করতে পারবে, করতে পারবে না, তাহলে লাঙলের সংখ্যা আরও একটু বেশি লাগবে। তাহলে এটা কী হবে, তাহলে এটা এখানে দিন সংখ্যা কমছে আর এই লাঙল বেড়ে যাবে, তাহলে এটা কমে যাচ্ছে, এটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক প্রতীক চিহ্ন কে, আর কে স্থির ছিল, স্থির ছিল হচ্ছে জমি, এই যে জমিটা স্থির, এক্সটা স্থির, তাহলে কার সঙ্গে হচ্ছে দিন সংখ্যার সঙ্গে, এটা হচ্ছে প্রথম চল, তাই জন্য এখানে আমরা প্রথমে লিখেছি, এই যে প্রথম চল। আর দিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা জেড, তাহলে এর সঙ্গে কী আছে, ব্যস্তভেদে আছে, ব্যস্তভেদের প্রতীক চিহ্ন কি, ওয়াই ভার্সেস 1/z, এটা হচ্ছে ব্যস্তভেদের প্রতীক চিহ্ন। তাহলে এখানে কি নেই, এক্স নেই, তাহলে এক্সটা কী ছিল, স্থির ছিল, এক্সটা হচ্ছে ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই পার্টটাকে এই দেখো, এটা হচ্ছে সরল সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এই এই দুটো সম্পর্ক নিয়ে একটা সম্পর্ক বানাবো, সেটা হচ্ছে কি সম্পর্ক, যৌগিক সম্পর্ক, যৌগিক ভেদ, যৌগিক ভেদ। তাহলে আমরা কি জানি যৌগিক ভেদ, যৌগিক ভেদ ধরেছিলাম যে প্রথম চলরাশি, এই যে প্রথম চলরাশির সঙ্গে বাকি দুটো চলরাশি গুণ সম্পর্কে সরল ভেদে থাকবে, গুণের সঙ্গে হয়ে সরল ভেদে থাকবে। তাহলে যৌগিক ভেদ অনুসারে লিখে নিই, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কী হবে, এটা হচ্ছে প্রথম চলরাশি আর বাকি দুটো চলরাশি এক্স আছে, ইনটু মানে গুণের সঙ্গে থাকবে, গুণ 1/z, এটা হচ্ছে কি, তাহলে এটা এখানে কি হলো, যৌগিক ভেদ হলো, যৌগিক ভেদ হলো। তাহলে এখানে কে চেঞ্জ হবে, এখানে দেখো কী কী চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো 2400 জায়গায় এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 2400 জায়গায় 1200 চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এখানে যে দিন সংখ্যা ধরছে যে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, 36 ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি এরা উভয় দুজনেই এরা পরিবর্তনশীল, মানে এরা চেঞ্জ হতেই থাকতে পারে। তাহলে এখানে আমরা লিখে দিই, যখন এক্স ওয়াই উভয়ই পরিবর্তনশীল, এবার এটাকে ক্যালকুলেশন করি, এটাকে তুলে দেবো, কে ধ্রুবক নিয়ে আসবো, এক্স যা আছে তাই, এখানে জেড হবে, এখানে লিখে দিই কে অশূন্য
ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক ওয়াই। এবার এটা উপরে উপরে গুণ করি, উপরে গুণ করলে এক্স, আর এখানে জেড, নিচে জেড, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে এরপরে মান বসাই, ওয়ার মান কত আছে, ওয়ার মান আছে এই যে ওয়ার মান এই যে 25, এই ওয়ার মান আছে এই 25, তাহলে ওয়ার মান আগে 25 বসিয়ে দিই। আর এখানে কি মান বের করবো তোমাদের বলা আছে, এখানে কে এর মান বের করবো, এই যে কে এর মান বের করবো। কে এর মান মানে কি, ধ্রুবক। তাহলে আমি তোমাদের আগে কোনো ভিডিওতে বলেছিলাম, কোনো একটা ভিডিও বলেছিলাম যে প্রথম দিকে যে মানগুলো থাকে সেই মানগুলো কে এর মান বের করার জন্য, আর পরের যে মানগুলো দেওয়া থাকে সেগুলো এক্স ওয়াই অথবা জেড এর মান বের করার জন্য সেগুলো দিয়ে থাকে। তাহলে আমি কে এর মান বের করবো, তাহলে প্রথমে যে মানগুলো থাকে, প্রথমে মানগুলো যে মানগুলো সেই মানগুলো আমি বসাবো এখন। এই ওয়াই মান বসিয়ে দিয়েছি, এবার এক্স এর মান বসাবো। এক্স এর প্রথম দিকে কি মান ছিল, এক্স এর এই যে 2400, 2400 লিখে দিই। জেডের মান কি ছিল, এই দেখো জেডের মান এই যে 36, প্রথমের মান যেটা 36। তাহলে উপর করে গুণ করি, তাহলে উপরে কি আছে, আর 2400 আছে, তাহলে কি এরকম হবে। আর এখানে উপরে কি নিচে কিছু নেই, 36 থাকবে। এবার এটাকে আড়াআড়ি গুণ করি, এইভাবে পলাশের মতো আড়াআড়ি গুণ। এখানে নিচে কি আছে, 1 আছে, তাহলে এর সঙ্গে 1 এর সঙ্গে এটা গুণ করি, 1 এর সঙ্গে ওটা গুণ করলে কি হয়, যা যা আছে তাই হয়, 1 এর সঙ্গে যাই গুণ করবে তাই হয়। এর সঙ্গে গুণ করবো, কত হবে, 25 × 36। এই 2400 আছে বা সাইডে, এই সাইডে নিয়ে আসবো, ডান সাইডে নিয়ে আসলে পরে গুণে আছে ভাগে হয়ে যাবে 2400। এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি কত হবে, এখানে হচ্ছে 6 ছক 36, 6 ছক 6 দিয়ে গুণ করে 6 ছক 36, আর এখানে 6 দিয়ে 4 ছক 24, 2 শূন্য 2 শূন্য হয়ে গেল। এবার আবার 2 দিয়ে গুণ করি, 3 দ্বিগুণ 2 দিয়ে ভাগ করি, 3 দ্বিগুণে 6, আর 2 দিয়ে 2 দ্বিগুণ 4, 2 শূন্য 2 দিয়ে হয়ে গেল। এবার 5 দিয়ে করি, 5 দিয়ে করলে হবে 5 5 6 25, 5 দিয়ে 25টা ভাগ করলাম 5 হলো। এবার 5 দিয়ে ভাগ করে এটা 4 5 20, আর শূন্য হয়ে গেল। আর যাচ্ছে, আর একবার যাচ্ছে, এই 5 দিয়ে 40 যাচ্ছে, এবার 40কে 5 দিয়ে ভাগ করলে 8 বার যাবে, 5 8 40। এখানে কী থাকবে, কী আছে উপরে, উপরে কী আছে, উপরে শুধুমাত্র 3 আছে, আর নিচে 8 আছে, 3 8, এটা হচ্ছে কে এর মান। আর এইখানে আমরা যে টেক্সচারটা তৈরি করেছিলাম, এই যে এটা মেন টেক্সচার, এই টেক্সচারটা আমরা লিখতে ভুলে গেছি, এখানে 1 নং সমীকরণ হবে, এটা আছে মেন টেক্সচার। এইকে ধরেই অঙ্কটা আমরা করতে পারবো। এবার এই 1 নং সমীকরণে কে এর মান, আর যে পরের যে এক্স এর মানগুলো রয়েছে, যে পরে যে এক্স এর মান, ওয়াই জেড এর মান, এই যে এই মানগুলো পরের মানগুলো বসাবো। এই মানগুলো বসালে পরে আমরা এই ওয়ান মানটা পেয়ে যাবো। লিখে 1 নং সমীকরণে এর মান কত, 3/8, এক্স এর মান কত আছে, পরের মান হাফ, হাফ বলতে 1200, হাফ বলতে 1200 বিঘা, 1200 বিঘা। আর জেডের মান কত, 30 দিন, 30 দিন বসিয়ে পাই, তাহলে আমরা এখানে 1 নং সমীকরণ কী ছিল, ওয়াই ভার্সাস এক্স এক্স ইন্টু 1/z। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো কি এখানে বা লিখলাম, এখানে 1 নং সমীকরণ, সরি বন্ধুরা, এটা 1 নং সমীকরণ, এটা না, এটা ভুল হয়েছে। 1 নং সমীকরণ এটা হবে, যে যেখানটায় এই যে এটা 1 নং সমীকরণ, এই যে এই লাইনটা হচ্ছে 1 নং সমীকরণ, এই যে এই লাইনটা হচ্ছে 1 নং সমীকরণ। আর এখানে তাহলে 1 নং সমীকরণ এটা হবে না, 1 নং সমীকরণটা এই পেজে লিখছি। ওয়াই x/z, এটা হচ্ছে 1 নং সমীকরণ ছিল। এবার আমরা মানগুলো বসাই,
মানগুলো হচ্ছে কত ছিল, কে মান ছিল 3, 8, আর এখানে এক্স এর মান হচ্ছে 1200। এখন সমীকরণ 1/z কত ছিল, জেডের মান কত ছিল 30। শূন্য শূন্য কাটা গেল, এখানে 3 3 কাটা গেল, এখানে আমরা 4 দিয়ে করি, 3 4 12, 0 4 দিয়ে করি 2, 15 2 30। তাহলে ওয়াই মান কত পেয়েছি 15। এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে। এসব বন্ধুরা পরের দিকের অঙ্কটা দেখি। পরের দিকের অঙ্ক কি বলেছে, 15 দাগ। গোলকের আয়তন তার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। মানে এই যে গোলকের যে আয়তনটা থাকবে সে আয়তনের বর্গ হবে তার ক্ষেত্রফলের ঘনের সঙ্গে, মানে যে ক্ষেত্রফলটা ধরা হবে তার ঘন মানে 3 পাওয়ার 3 কিউব সঙ্গে তার সঙ্গে সরলভেদে থাকবে। এসব অঙ্কটা করি। কিন্তু অঙ্কটা করার আগে বন্ধুরা দেখো, গোলকের যে আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিঘাত হবে। মানে এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য একটা ধরতে হবে, এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া নেই, আয়তনও দেওয়া নেই, আয়তনের মানও ধরতে হবে, সবগুলোই ধরতে হবে, কিছুই দেওয়া না কিন্তু ধরতে হবে। ধরে আমাদের যেটা গঠন প্রণালী সেটাকে তৈরি করে নিতে হবে। গঠন প্রণালীর সঙ্গেই আমাদের অঙ্কটা করতে পারবো। এসব বন্ধুরা অঙ্কটা করি। 15 দাগ। দেখা যাচ্ছে ধরি গোলকের আয়তন। গোলকের আয়তন আমরা কি জানি, গোলকের আয়তন গোলকের যে আয়তন, গোলকের আমরা বন্ধুরা কি জানি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন, কিন্তু আমরা ভেতরটা অনুসারে করব, তাই জন্য এখানে এই গোলকটাকে পুরো গোলকটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে গোলকের আয়তন ভি ঘন একক। তারপরে গোলকের ব্যাসার্ধ আর একক। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ বর্গ একক। পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি বন্ধুরা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই r²। এটা হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা কি ধরবো, এ ধরবো। তাহলে এটা হলো, এইটাই সবগুলো ধরা হয়ে গেলো। এবার দেখো লাস্টে আমাদের এখানে কি বলেছে, আগে এটা প্রমাণটাকে লিখিনি, কি প্রমাণ করতে বলেছে, যে গোলকের যে আয়তন, গোলকের আয়তন এই যে এটা গোলকের আয়তন আগে লিখিনি, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে গোলকের আয়তনটা লিখি, গোলকের আয়তনের বর্গ লিখলাম তার পৃষ্ঠতলের সঙ্গে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ঘনের সঙ্গে, তাহলে এ এবং এই যে ঘন পাওয়ারে হবে ঘন মানে পিউ ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে সরলভেদের প্রতীক চিহ্ন কি, এক্স ভ্যারিয়াস ওয়াই। তো এটাকে আমরা এক্স ধরলাম, এটাকে ওয়াই, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই হয়ে গেল। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। বলে কি প্রথম লাইনটা কি বলেছে, যে প্রথম লাইনটা গোলকের আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। এই লাইনটাকে লিখে নিই, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়।
সরলভেদে পরিবর্তিত হয়। এবার আমরা তাহলে কি গোলকের আয়তন কত? এই যে হচ্ছে গোলকের আয়তন, যেটা গোলকের আয়তনটা লিখি। গোলকের আয়তনটা ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে। ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে আর, ত্রিঘাত মানে পাওয়ারে কিউব, ত্রিঘাতের সঙ্গে সরলভেদে এক্স ভ্যারিয়াস ওয়াই, এটা এক্স, এটা ভ্যারিয়াস ওয়াই, এটা হচ্ছে সরলভেদের প্রতীক চিহ্ন। তাহলে আমরা এটাকে যে আয়তন আর এটা ব্যাসার্ধ দৈর্ঘ্য ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই লাইন থেকে আমরা কি পাবো? এই লাইন থেকে আমরা বি, এটাকে তুলে দেবো, কে সমান সমান কে ধ্রুবক আনবো, সমান সমান কে ধ্রুবক। এখানে অন ধরবো, কে অন ধরবো, কেন এখানে আর একটা লাইন আছে। দেখো বন্ধুরা, এই যে একটা লাইন, আবার এবং দিয়ে আর একটা লাইন, তাহলে এই লাইনে আর একটা কে ধরতে হবে আমাদের। তাই জন্য এই লাইনে একটা ধরবো, কে অন ধরবো, এই লাইনে কে টু ধরবো। আর কিউব এখানে লিখে দিই, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। এই লাইনটা কমপ্লিট। এবার পরের লাইনটা লিখি। পরের লাইনটা আবার বলেছে, আবার এটাকে এক ধরি, এটা 1 নং সমীকরণ লিখি। এটা 1 নং সমীকরণ। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগে লিখি। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপর লিখেছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য এই যে আর, তার ব্যাসার্ধ দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, তো দৈর্ঘ্য এই দৈর্ঘ্য যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গে, যে ব্যাসার্ধ স্কোয়ার বর্গের সঙ্গে সরলভেদে, যে সরলভেদে এক্স ভ্যারিয়াস ওয়াই, সরলভেদে প্রতীক চিহ্ন এক্স ভ্যারিয়াস ওয়াই, তাহলে এটাকে এক্স, এটা ওয়াই। তাহলে এই যে ক্ষেত্রফল, আর এটা আছে ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে, এই যে ব্যাসার্ধের বর্গ হয়ে গেল। এবার এখান থেকে ক্যালকুলেশন করি। এটাকে তুলে দেবো, কে ভ্যারিয়েশন, কে ধ্রুবক আনবো কে টু, আর এখানে লিখে দিই কে টু অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। তাহলে আবার এটাকে কি প্রমাণ করতে হবে, আবার লাইনটা লিখে নিই। এই যে আমি লিখেছি যে প্রমাণ করতে হবে, এই লাইনটা আবার লিখি। করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই যে এটা লাইনটা কিউ। এই দেখো বন্ধুরা, এর সঙ্গে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে ভির মান এই যে পেয়েছি, এই যে ভির মান এটা পেয়েছি, আবার এখানে এর মান পেয়েছি। এইখানে বসিয়ে দিলে পারে আমরা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করলে পারে সেটা আমাদের, যদি আমরা কোনো সময় ধ্রুবক আনতে পারি, তাহলে রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যাবে। দেখো এটা ক্যালকুলেশন করছি, ভি এটাকে ধ্রুবক আনবো। এখানে এই যে কে ধ্রুবক, কে ওয়ান ধ্রুবক নিয়েছি, কে টু ধ্রুবক নিয়েছি, এখানে কে থ্রি ধ্রুবক নেব। এখানে লিখে দিই কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে ভির মান বসি না, আগে এটাকে এই শুধু যে ধ্রুবকটা নিয়েছি শুধু সেটা থাকবে ডান সাইডে, আর এটাকে এই কিউবটাকে সব টোটাল ধরে বাঁ পাশে নিয়ে আসবো। এই যে এটা গুণে আছে, ভাগে হয়ে যাবে, বাঁ পাশে আসলে ভাগে হবে। এখানে কে কিউব পড়ে থাকবে, কে কিউব পড়ে থাকবে। এবার এখানে ভির মান বসিয়ে দিই, না এই সাইডটা নিয়ে করবো, এটা থাকে। এবার এই দেখো এটা যে ধ্রুবক,
এই যে কি এই যে পুরোটা ধরে আছে ধ্রুবক, এটাকে তুলে দিলে পরে ভ্যারিয়াস চলে আসবে। তাহলে আমরা এই সাইডটা নিয়ে করি, যদি এই সাইডটা করে যদি তার উত্তর যদি ধ্রুবক আসে তাহলে এটা ধ্রুবক, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যাবে। তাহলে এই সাইডটা নিয়ে করি বি স্কোয়ার এ কিউব। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। ভির মানটা কত পেয়েছি, এই যে ভির মান পেয়েছি, এটা ভির মান আর এটা এর মান। এর ভির মানটা বসাই k1 কিউব তার হোল স্কোয়ার, আর এখানে এখানে হচ্ছে তোমার এর মান k2 আর স্কোয়ার তার হোল কিউব, তার হোল কিউব। এখানে তোমরা লিখে দিতে পারো যেহেতু ভি k1 কিউব আর এর মান k2 আর স্কোয়ার, এই মানটা তোমরা লিখে দিতে পারো। এই দেখো বন্ধুরা, এখানে এ একও পাবে, আবার এ একও পাবে, আবার এ একও পাবে, আবার একও পাবে। এবার যদি এটাকে আমি ভাঙাই তাহলে কে স্কোয়ার k1 স্কোয়ার হবে, আর এখানে কে পাওয়ার 6 হবে, k টু দি পাওয়ার 6 হবে। এখানে কী করে হয়, এটা এই যে ব্র্যাকেট এটার সঙ্গে এটা গুণ সম্পর্কে আছে, পাওয়ার গুণ সম্পর্কে আছে। তাহলে এটা কি 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 সেরকমভাবে হবে। তাহলে এটা কি ভাঙালি পরে হচ্ছে, এটা বাংলা কি হয় k1 স্কোয়ার, আর এখানে আর টু দি পাওয়ার 6, আর এখানে এখানে ইয়ে ছিল, গুণ ছিল, আর এখানে এটা বাঙালি হবে কে টু দি পাওয়ার কিউব, আর এখানে আর কে টু দি পাওয়ার 6, 3 গুণে 6, 3 গুণে 6 কে টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো বন্ধুরা, এটা সেম আছে, তাহলে আমরা কে দিতে পারি, উপরে কী পড়ে থাকবে k1 স্কোয়ার, এখানে k2 কিউব। তাহলে দেখো যে এই পুরোটা ধরে কিন্তু ইয়ে ধ্রুবক এসে গেছে। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখতে পারি অশূন্য ধ্রুবক। তাহলে এটার মান আমরা যদি এটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এই দেখো এটাও আমরা এই যে এইখানে যে লিখেছিলাম, এই যে তোমার যে এইখানে লিখেছিলাম, কোথায়, এই যে কে মানে এটার মান এই যে ধ্রুবক, তাহলে এটার মান আমরা ধ্রুবক আনতে পেরেছি। এই যে এটার মান এই যে এটাকে ধরে ধ্রুবক আনতে পেরেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমরা এবার উত্তরটা লিখে দিই। ভি স্কোয়ার ভ্যারিয়াস এ কিউ প্রমাণিত। বুঝতে পেরেছো বন্ধুরা, এই ভিডিওতে আজ এই পর্যন্ত করলাম, পরের ভিডিওতে অন্য অঙ্কগুলো করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।